হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি চ্যাপ্টারটি পড়ব। এখন পর্যন্ত আমরা প্রিয়াম্বলস পর্যন্ত পড়ে নিয়েছি। সো নেক্সট হবে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আর্টিকেল 1 to 4 under part 1 of the constitution deals with the union and its territory. ইউনিয়ন মানে ইউনিয়ন অফ স্টেটস, যেটা আমাদের ইন্ডিয়াকে বলা হয়, অ্যান্ড ইটস টেরিটরি, আর এটার যে ফিজিক্যাল এরিয়া কতটুকু টেরিটরি ওইসব নিয়ে সব আলোচনা করা হয়েছে আর্টিকেলস 1 to 4. So union of states. Article 1 describes India, that is Bharat, as a union of states. So Article 1 এ describe করা আছে India, that is Bharat, as a union of states rather than a federation of states. This provision deals with two things: one, name of the country, and two, type of polity. তো এখানে দুইটা জিনিস আছে, নাম দেওয়া আছে আমাদের দেশের, both the names are here, ইন্ডিয়া এবং ভারত। আর এটা কী ধরনের পলিটি হবে? এটা হবে ইউনিটারি গভর্নমেন্ট ইনস্টেড অফ ফেডারেল। যদিও আমাদের দেশে ফেডারেশন আছে, ফেডারেল সিস্টেম আছে, তবুও এটাকে একটা ইউনিয়ন অফ স্টেটস বলে কনসিডার করা হয়। There was no unanimity in the Constituent Assembly with regard to the name of the country. তো যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দেশের নামের জন্য বলা হয়েছিল, তখন সবারই মতামত একই ছিল যে এটার নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, দুইটাই থাকবে। Some members suggested the traditional name Bharat, while others advocated the modern name India. তো কতজন বলেছেন ট্রেডিশনালি যেটা আমাদের দেশের নাম ভারত এটা হবে, আর কতজনের আইডিয়া ছিল যে ওরা মডার্ন নেম ইন্ডিয়াটা অ্যাকসেপ্ট করবে। বাট লাস্টে দুইটাই ব্ল্যান্ড করে দেওয়া হয়েছে। হ্যান্স দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাড টু অ্যাডপ্ট এ মিক্স অফ বোথ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তো সবার মতামতের হিসাবে দুইটা নামই আমাদের কনস্টিটিউশনের মধ্যে রাখা হলো। সেকেন্ডলি, দ্য কান্ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ ইউনিয়ন, although its constitution is federal in structure. তো যদিও আমাদের কনস্টিটিউশনটা ফেডারেশন আছে, ফেডারেল সিস্টেম আছে, কিন্তু তবুও এটাকে ইউনিয়ন বলে লেখা হবে। According to B.R. Ambedkar, the phrase Union of States has been preferred to Federation of States for two reasons. B.R. Ambedkar ফেভার করেছিলেন ইউনিয়ন অফ স্টেটসটা ওভার ফেডারেশন অফ স্টেট দুইটা কারণের জন্য। ওয়ান, the federation is not the result of an agreement among the states like the American Federation. তো যেভাবে আমরা জানি যে আমেরিকার যে ফেডারেশনটা ওইটা সবগুলো স্টেটস অলরেডি ছিল, আর ওই স্টেটসের এগ্রিমেন্টের দ্বারা ওরা ইউএসএ ফেডারেশনটা কনস্টিটিউট করেছিল। কিন্তু আমাদের এখানে স্টেটসগুলো এরকম ছিল না, আমাদের প্রথম ইউনিয়ন, তারপর স্টেটসগুলো ডিমার্কেট করা হয়েছিল। And 2, the states have no right to secede from the federation. তো আর যেভাবে আমেরিকাতে যেগুলো স্টেটস আছে ওদের কাছে পাওয়ার আছে, ওরা ফেডারেশন থেকে সরে যেতে পারবে, কিন্তু আমাদের দেশের যে স্টেটসগুলো ওদের কাছে এই পাওয়ারটি নেই। দ্য ফেডারেশন ইজ অ্যান ইউনিয়ন বিকজ ইট ইজ অ্যান ইনডেস্ট্রাক্টেবল। তো আমাদের ফেডারেশনটা ইউনিয়ন বলা যায় কেন কি এটাকে ভাঙা যাবে না। দ্য কান্ট্রি ইজ অ্যান ইন্টিগ্রাল হোল and divided into different states only for the convenience of administration. আমাদের যে কান্ট্রিটা এটা একটা ইউনিয়ন হোল, ইন্টিগ্রাল হোল, যেটাকে বিভিন্ন স্টেটসে ডিভাইড করা হয়েছে কেন? অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা ভালো করে করার জন্য। According to Article 1, the territory of India can be classified into 3 categories. তো টেরিটরি মানে ফিজিক্যাল যে এরিয়াটা, এটাকে টেরিটরি অফ ইন্ডিয়া। আর ইউনিয়ন বলতে আমরা বুঝি যে ইউনিয়ন মানে স্টেটস, ইউনিয়ন সেন্টার, ওই যে রিলেশনটা ওইটা হলো ইউনিয়ন অফ ইন্ডিয়া। টেরিটরি হলো ফিজিক্যাল এরিয়া। ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। টেরিটরিজ অফ দ্য স্টেট, স্টেটসের যেতগুলো টেরিটরি আছে, ইউনিয়নস টেরিটরি যেগুলো ইউনিয়ন থেকে ডাইরেক্টলি কন্ট্রোল করা হয়, ইউনিয়ন টেরিটরিজ। আর কি? টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। আর যেগুলো জায়গা যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো সময় অ্যাকোয়ার করে নিতে পারে। তো 3 ধরনের টেরিটরি: টেরিটরিজ অফ স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ, অ্যান্ড টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এ টাইম।
The names of states and union territories and their territorial extent are mentioned in the first schedule of the Constitution. সবগুলা স্টেটসের নাম, ইউনিয়ন টেরিটরিজের নাম আর ওদের টেরিটোরিয়াল এক্সটেন্ট কতটুকু হবে, তো সবগুলা ফার্স্ট শিডিউলের মধ্যে মেনশন করা আছে। At present there are 28 states and 7 union territories. এখন এটা চেঞ্জ হয়ে 28 states and 8 union territories হয়েছে। The provision of the Constitution pertaining to the states are applicable to all states except Jammu and Kashmir. এটা যে প্রভিশনটা আগে ছিল এখন আর নেই। In the same manner, however, the special provisions under Part 21 applicable to the states of Maharashtra, Gujarat, Nagaland, Assam, Manipur, Andhra Pradesh, Sikkim, Mizoram, Arunachal Pradesh and Goa override the general provisions relating to the states as a class. তো পার্ট 21-এর মধ্যে কতগুলো স্পেশাল প্রভিশনস কতগুলো স্টেটসকে দেওয়া হয়েছে ওদের এই জায়গার অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো করে ক্যারি করার জন্য, ট্রাইবাল এরিয়াস বা আদার ব্যাকওয়ার্ড এরিয়াস এইসবের জন্য এদেরকে একটু স্পেশাল প্রভিশনস দেওয়া হয়েছে। Further, the 5th and 6th schedule contains separate provision with respect to the administration of scheduled areas and scheduled areas and tribal areas within the states. তো যে জায়গার মধ্যে শিডিউল এরিয়াস আর ট্রাইবাল এরিয়াস আছে ওইগুলো 5th আর 6th শিডিউলের মধ্যে ওদের যে প্রভিশনসগুলো ওইগুলো মেনশন করা আছে। Notably, the territory of India is a wider expression than the Union of India because the latter includes only states, while the former includes not only the states but also union territories and territories that may be acquired by the government of India at any future time. তো এখানে বলা আছে যে টেরিটরি অফ ইন্ডিয়া এটা একটা বড় টার্ম, এটা ইউনিয়ন অফ স্টেটস থেকে কম্পেয়ার করলে এটা একটা ওয়াইডার এক্সপ্রেশন। কেন ইউনিয়ন অফ ইন্ডিয়া যখন আমরা বলি তখন শুধু বোঝায় যে সবগুলো স্টেটস মিলে আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়া হচ্ছে, কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে সবগুলো স্টেটস তো থাকবে, সঙ্গে যেগুলো টেরিটরিজ ডাইরেক্টলি ইউনিয়ন দিয়ে কন্ট্রোল হয়, ওই যেগুলোকে ইউনিয়ন টেরিটরিজ বলা হয় ওইগুলোর এরিয়াটাকেও, প্লাস যে টেরিটরিজগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো সময় যদি এক্সপায়ার করে ফিউচারের সময় তখন ওইগুলোকেও আমরা টেরিটরি অফ ইন্ডিয়ার আন্ডারে কনসিডার করব। সো ইট ইজ এ ওয়াইডার এক্সপ্রেশন দ্যান ইউনিয়ন অফ ইন্ডিয়া। The states are the members of the federal system and share a distribution of powers with the center. The states যেগুলা এগুলা হলো ফেডারেল সিস্টেমের মেম্বার্স আর তারা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার উইথ সেন্টার করে। The union territories and acquired territories on the other hand are directly administered by the central government. তো যেগুলো ইউনিয়ন টেরিটরিজ আর যেগুলো অ্যাকোয়ার্ড টেরিটরিজ ওদেরকে ওদের অ্যাডমিনিস্ট্রেশনটা ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রুতেই হয়। Being a sovereign state, India can acquire foreign territories according to the modes recognized by international law, that is cession following treaty, purchase, gift, lease or plebiscite. তো যেহেতু আমাদের দেশ একটা সভরিয়ান দেশ, ইন্ডিপেন্ডেন্ট নেশন, তো এটা যে কোনো জায়গা টেরিটরি কনকেয়ার বা অ্যাকোয়ার করে নিতে পারে যেগুলো ইন্টারন্যাশনাল লসের আন্ডারে পড়ে, ওইভাবে নতুন কোনো টেরিটরি ইন্ডিয়া অ্যাকোয়ার করতে পারে। তো এগুলোর প্রসেস কী হবে, সিসেশন ফলোয়িং ট্রিটি, মানে যে কোনো একটা ট্রিটি হলো দুইটা দেশের মধ্যে একটা পার্ট অন্য একটা দেশকে দেওয়া হলো বা অন্য একটা কান্ট্রির পার্ট আমাদের দেশে নেওয়া হলো, পারচেজ বা কোনো কান্ট্রির থেকে পারচেজ করে নেওয়া গেল, গিফট যদি কোনো দেশ কোনো অন্য দেশকে কোনো গিফট দিয়ে দেয় বা লিজে নিয়ে দেয় অনেক টাকা দিয়ে বা প্লেসবিসাইড ওইখানে মানুষের ওরাই মতামত করে যে না ওরা এই কান্ট্রিতে ইনক্লুড হবে। তো এই ধরনেরভাবে আমাদের দেশে অন্য টেরিটরি ফরেন টেরিটরি অ্যাকোয়ার করতে পারে। বা অকুপেশন হিদারটু আনঅকুপাইড বাই এ রিকগনাইজড রুলার, যে জায়গাটা কোনো রুলারের আন্ডারে নেই, কোনো কান্ট্রির আন্ডারে পড়ছে না, যে কোনো একটা আইল্যান্ড বা কিছু, তো ওইখানে ওই জায়গাটাকেও ইন্ডিয়া অ্যাকোয়ার করে নিতে পারে। কনকোয়েস্ট করা বা সাবজুডিকেশন বা নিজের পাওয়ার খাটিয়ে যদি কোনো জায়গাটাকে কনকোয়ার করে নিতে পারে তবুও ওই জায়গাটা আমাদের টেরিটরি অফ ইন্ডিয়া হিসাবে কনসিডার করা হবে।
For example, India acquired several foreign territories such as Dadra and Nagar Haveli, Goa, Daman and Diu, Puducherry and Sikkim since the commencement of the constitution. The acquisition of these states are discussed later in this chapter. তো ইন্ডিয়া এইভাবে কতগুলো নতুন টেরিটরিজ অ্যাকোয়ার করেছিল, যেরকম কি ফরেন টেরিটরিজ দাদরা অ্যান্ড নগর হাভেলি, যেগুলো ইন্ডিপেন্ডেন্সের সময় আমাদের কাছে ছিল না। দেন গোয়া, দামান অ্যান্ড দিউ, পুডুচেরি, ওরা পর্তুগিজ ওদের অন্য শাসক দিয়ে রুল করা হচ্ছিল তখন। তো এগুলা ইন্ডিয়া কনকেয়ার করে নিয়েছিল। অ্যান্ড সিকিম প্যাসিফাইড হয়ে আমাদের কনস্টিটিউশনের মধ্যে ইনক্লুড হয়েছিল। দ্য অ্যাকুইজিশন অফ দিস টেরিটরিজ, এগুলো এই যে কীভাবে অ্যাকোয়ার করেছে এটাও এই চ্যাপ্টারে ডিসকাস করা আছে। Article 2 empowers the Parliament to admit into the Union of India or establish new states on such terms and conditions as it think. তো এইসব ছিল আর্টিকেল 1-এর ব্যাপারে। এখন আমরা পড়ব আর্টিকেল 2। তো আর্টিকেল 2 পার্লামেন্টকে পাওয়ার দেয় যে ওটা অ্যাডমিট করতে পারে ইউনিয়ন অফ স্টেটসের ইন্ডিয়ার মধ্যে অর এস্টাবলিশ নিউ স্টেটস, বা নতুন কোনো স্টেট গঠন করতে পারে অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাজ ইট থিংস। তো দেন যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন ওগুলো যদি মিট করে তাহলে নতুন স্টেটস পার্লামেন্টের কাছে পাওয়ার আছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার মাঝে ইনক্লুড বা ক্রিয়েট করতে পারে। Thus, Article 2 grants 2 powers to the Parliament. তো আর্টিকেল 2 দিয়ে পার্লামেন্টের কাছে দুইটা পাওয়ার আছে। দ্য পাওয়ার টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেটস, নতুন একটা স্টেট ইউনিয়ন অফ ইন্ডিয়ার মাঝে অ্যাডমিট করে নিতে। আরেকটা দ্য পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেট, যে স্টেটসটা নেই এটাকে এস্টাবলিশ করে দেওয়া। দ্য ফার্স্ট রেফার্স টু অ্যাডমিশন অফ স্টেটস হুইচ আর অলরেডি ইন এক্সিস্টেন্স। তো যেগুলো স্টেটস অলরেডি আছে ওদের অ্যাডমিশন ইনটু দ্য ইউনিয়ন, ওইগুলোকে বলা হয়, ওইগুলো ফার্স্ট পয়েন্ট পাওয়ারটা আছে। আর সেকেন্ডটা হলো হোয়াইল দ্য সেকেন্ড স্টেটস রেফার্স টু দ্য এস্টাবলিশমেন্ট অফ স্টেটস হুইচ আর নট ইন এক্সিস্টেন্স বিফোর। যেমন কি আমাদের যে তেলেঙ্গানা যে স্টেটটা ওইটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে ওইরকম করে অনেকগুলো স্টেট তৈরি করা হয়েছে। Notably, Article 2 relates to admission or establishment of new states that are not part of the Union of India. তো যেগুলো আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্ট ছিল না ওইগুলোকে যখন আমরা অ্যাড করে নিই বা এস্টাবলিশ করি তখন ওইটা হবে আর্টিকেল 2-তে আমরা কনসিডার করব। আর আর্টিকেল 3 হবে অন দ্য আদার হ্যান্ড রেফার্স টু দ্য ফরমেশন অফ চেঞ্জেস ইন দ্য এক্সিস্টিং স্টেট। যতগুলো স্টেটস আছে ইন্ডিয়ার মধ্যে 28 স্টেটস, ওই স্টেটসের মধ্যে যদি আমরা আরও কিছু এক্সিস্টিং স্টেটস ওইখান থেকে ক্রিয়েট করে নিই তো এইসব হবে কনসিডার করা হবে আর্টিকেল 3। In other words, Article 3 deals with the internal readjustment, interse of the territories of the constituent states of the Union of India. Article 3টা ইন্টারনাল ব্যাপার, ইন্টারনাল যতগুলো স্টেটস আছে ওইগুলোর মধ্যে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করা হয় ওইগুলো ধরা হবে আর্টিকেল 3-তে, ওয়েল আর্টিকেল 2 অ্যাডমিশন করা হবে নতুন স্টেটকে আমাদের ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে। আর্টিকেল 2 হিসাবে মানে সিকিম যেটা আগে আমাদের পার্ট ছিল না যেটা অ্যাড করা হলো, আবার আর্টিকেল 3-তে তেলেঙ্গানা, ঝাড়খণ্ড যেগুলো অলরেডি ইন্ডিয়ার পার্ট ছিল অ্যাজ এ বিহার আর অন্ধ্রপ্রদেশ, তো ওইগুলোকে ভেঙে আবার নতুন করে রিঅ্যাডজাস্টমেন্ট করে ওদেরকে ঢুকানো হলো। এটা হলো আর্টিকেল 3। এখন পার্লামেন্টের কাছে যে পাওয়ার আছে রিঅর্গানাইজ দ্য স্টেটস, ওইগুলা কী কী আছে দেখি। আর্টিকেল 3 অথরাইজেস দ্য পার্লামেন্ট টু, তো ওই যে আর্টিকেল 3টা কী কী পাওয়ার দিচ্ছে পার্লামেন্টকে, ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট অর বাই ইউনাইটিং 2 or more states or part of states or by uniting any territory to a part of any state। তো নতুন একটা স্টেট করা যাবে কিভাবে, সেপারেট করে টেরিটরিটা অন্য একটা স্টেটের থেকে সেপারেট করে, বা ইউনাইটিং 2 or more স্টেট, দুইটা স্টেটসকে জোর করে, অর পার্ট অফ দ্য স্টেটস, আর একটা স্টেটের পার্ট, অর বাই ইউনাইটিং এনি টেরিটরি টু এ পার্ট অফ এনি স্টেট, বা কোনো একটা টেরিটরিকে একটা স্টেটের পার্টের সঙ্গে যদি আমরা যোগ করে দিই তখন গিয়ে নতুন একটা স্টেট তৈরি করা যাবে। আর একটা কী পাওয়ার আছে, ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, তো যে এরিয়াটা আছে আগে একটা স্টেটের ওইটার এরিয়াটাকেও ডিমিলিটেশন বা প্রসেস দিয়ে তখন ওই এরিয়াটাকেও বাড়িয়ে দেবে। ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, কোনো
অ্যাডমিনিস্ট্রেশনের কাজের জন্য ওই স্টেটটার এরিয়াটাও কমিয়ে দিতে পারবে। অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, তো বাউন্ডারি লাইন যেগুলো আছে এটাকে বদলিয়ে নতুন বাউন্ডারি লাইন দুইটা স্টেটের মধ্যে অল্টার করতে পারবে। অ্যান্ড অল্টার দ্য নেম অফ এনি স্টেট, আর যে কোনো স্টেটের নামটাও চেঞ্জ করা পাওয়ার থাকবে পার্লামেন্টের কাছে আন্ডার আর্টিকেল 3। However, Article 3 lays down two conditions in this regard. কিন্তু এইটার বিষয়ে দুইটা কন্ডিশন আছে। 1. A bill contemplating the above changes can be introduced in the Parliament only with the prior recommendation of the President. তো এই যে কোনো একটা আর্টিকেল বানানোর আগে একটা বিল ইন্ট্রোডিউস করতে হয় পার্লামেন্টে, তো এই যে বিলটা এটা প্রথম প্রায়ার রেকমেন্ডেশন নিতে হবে কার কাছ থেকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে। তারপরে গিয়ে এই বিলটা পাস করা যাবে, ইন্ট্রোডিউস করা যাবে ইন দ্য পার্লামেন্ট। অ্যান্ড 2. Before recommending the bill, the President has to refer the same to the state legislature concerned for expressing its view within a specified time period. তো যে কোনো স্টেটের বিষয়ে যদি যে কোনো জিনিস যদি অল্টার বা ইনক্রিজ ডিক্রিজ আর এসব করা হয় বা নেম চেঞ্জ করা হয়, তো প্রেসিডেন্টের কাজ হবে আগে ওই স্টেটের লেজিসলেচারকে জানানো, ওদের ভিউজ নেওয়া, তারপরে গিয়ে প্রেসিডেন্ট নিজের রিকমেন্ডেশন দেবে, তখন গিয়ে এই বিলটা পার্লামেন্টের মধ্যে ইন্ট্রোডিউস করা যাবে। তো এটা হলো আর্টিকেল 3 এর বিষয়। Further, the power of Parliament to form new states includes the power to form a new state or union territory by uniting a part of any state or union territory to any other state or union territory. তো এটি আবার আরও যে পাওয়ার আছে, মানে ওই পাওয়ারটাই পার্লামেন্টের কাছে আরও আছে, নতুন স্টেট করতে পারবে। তো কীভাবে? অর ইউনিয়ন টেরিটরি, একটা নতুন স্টেট বা নতুন ইউনিয়ন টেরিটরি ক্রিয়েট করতে পারবে বাই ইউনাইটিং দুইটা স্টেটের যে কোনো পার্ট বা যে কোনো একটা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরি পার্ট একসঙ্গে করে ওরা নতুন স্টেট বা নতুন ইউনিটরি গঠন করতে পারবে। এভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের দুইটা ইউনিয়ন টেরিটরি হিসাবে বানানো হলো। The President or Parliament is not bound by the view of the state legislature and may either accept or reject them even if the views are received in time. তো এখানে একটা কন্ডিশন আছে যে প্রেসিডেন্ট বা পার্লামেন্টে এটা যে ভিউজটা স্টেট লেজিসলেচার দেবে, তো ওই ভিউজটা যে অ্যাকসেপ্ট করতেই হবে এরকম কিছু না, ওরা অ্যাকসেপ্ট করতেও পারে বা রিজেক্টও করতে পারে। যদিও এই যদি ভিউজগুলো টাইমের মধ্যে এসে যায়, টাইমের মধ্যে তো যদি না আসে তা তো কনসিডার করা হবে না, যদি এসে যায় তবুও ওদের কাছে কোনো বাউন্ডিংস নেই যে অ্যাকসেপ্টই করতে হবে। ফার্দার, ইট ইজ নেসেসারি টু মেক a fresh reference to the state legislature every time an amendment to the bill is moved and accepted in parliament. তো এটার জন্য কোনো দরকারই নেই যে কোনো রেফারেন্স বা স্টেট লেজিসলেচারের মাঝে সবসময় কোনো রেফারেন্স দিতে হবে অ্যামেন্ডমেন্ট টু দ্য বিল ইজ মুভড অ্যান্ড অ্যাকসেপ্টেড ইন পার্লামেন্ট। যখনই মানে পার্লামেন্টের মাঝে কোনো অ্যামেন্ডমেন্ট করা হলো বা কোনো বিল মুভ হলো, তো এটা বা অ্যাকসেপ্ট করা পার্লামেন্টকে, তো বারবার যে রেফারেন্সটা স্টেট লেজিসলেচারকে দিতে হবে এটা কোনো দরকারই না। In case of union territory, no reference need to be made to the concerned legislature to ascertain its views and the parliament can itself take any action as it deems fit. তো স্টেটের মধ্যে তো ভিউজ নেওয়ার একটা প্রভিশন আছে যে একবার স্টেট লেজিসলেচারের ভিউজটা নিতে হবে, কিন্তু ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে যখন আর্টিকেল 3 অ্যাপ্লাই করা হবে তখন ইউনিয়ন টেরিটরি লেজিসলেচারের কাছ থেকে কোনো ভিউজ নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। It is thus clear that the Constitution authorizes the Parliament to form new state or alter the areas, boundaries or names of the existing states without their consent. তো এটা ক্লিয়ার করছে যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে যে নতুন স্টেট বা ওই স্টেটের এরিয়াটাকে অল্টার চেঞ্জ করতে পারবে, বাউন্ডারি চেঞ্জ করতে, নাম চেঞ্জ করতে পারবে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য পার্টিকুলার স্টেট। ওই স্টেটের কনসেন্ট না নিয়েও ওরা এটা চেঞ্জ করতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সামটাইমস ইন মাল্টিপল choice question this question comes and the options are given whether it is necessary for the state to take the consent of the
state before enacting such enacting such laws, then you have to give this, that Parliament does not require the consent of the ideas and they can readily change the boundaries or names or areas of the any of the states. In other words, the Parliament can redraw the political map of India according to its will. তো এটা থেকে আমরা অন্য ভাষায় বলতে পারবো যে ইন্ডিয়ার যে পলিটিক্যাল ম্যাপটা আছে ওইটাকে পার্লামেন্ট যেভাবে নিজের খুশিতে চেঞ্জ করতে পারবে। Hence, the territorial integrity or continued existence of any state is not granted by the Constitution. তো যে কোনো একটা স্টেটের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ওদের যে এক্সিস্টেন্সটা সবসময় কন্টিনিউ করবে, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে ওদেরকে গ্রান্ট করা হয়নি। এটা পুরো পাওয়ার পার্লামেন্টের কাছে থাকবে, কনস্টিটিউশনের কাছে থাকবে, যেটা দিয়ে ওরা যে কোনো সময় যে কোনো স্টেটের এরিয়া বাউন্ডারি নেম ওইসব চেঞ্জ করতে পারবে। Therefore, India is rightly described as an indestructible union of destructible states. So, India के ये बोला है যে এটা একটা ইনডেস্ট্রাকটিবল ইউনিয়ন, যে এটাকে কোনোদিনও ইউনিয়নটাকে কোনোদিনও ভাঙা যাবে না, কিন্তু ডেস্ট্রাকটিবল স্টেটস বাট স্টেটসগুলোকে ভাঙা যাবে। The union government can destroy the states whereas the state governments cannot destroy the union. তো এটি বলছে ইউনিয়ন গভর্নমেন্টটা স্টেটগুলোকে ডেস্ট্রয় করতে পারবে, কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনোদিনও ইউনিয়নকে ডেস্ট্রয় করতে পারবে না। In USA, on the other hand, the territorial integrity or continued existence of a state is granted by the constitution. কিন্তু ওদের যে আমেরিকার যে কনস্টিটিউশন, ওরা সবগুলো স্টেটের নিজস্ব টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ওদের পার্মানেন্সি ওটা গ্রান্ট করে দিয়েছে বাই দ্য কনস্টিটিউশন। The American federal government cannot form new states or alter the borders of existing states without the consent of the state concerned. তো আমেরিকান ফেডারেল গভর্নমেন্টের মধ্যে ওরা স্টেটসের ভিউ না নিয়ে ওরা কোনো বর্ডার চেঞ্জ করতে পারবে না বা নামও চেঞ্জ করতে পারবে না, আগে ওই স্টেটের কনসেন্টটা নিতে হবে। That is why the USA is described as indestructible union of indestructible states. So ওদের ইউনিয়নও ইনডেস্ট্রাকটিবল আর স্টেটসগুলোও ইনডেস্ট্রাকটিবল, কিছুই ভাঙা যাবে না, নষ্ট করা যাবে না। Moreover, the Constitution, Article 4, itself declares that laws made for admission or establishment of new states under Article 2. তো আর্টিকেল 4-এর মধ্যে আর্টিকেল 2-এর বিষয় দেওয়া আছে যে যেগুলো লস বানানো হবে কোনো নতুন একটা স্টেটকে অ্যাডমিট করার জন্য বা এস্টাবলিশ করার জন্য, অ্যান্ড ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস আন্ডার আর্টিকেল 3। আর কি বলছে, যদি নতুন স্টেট বানানো হয়েছে, অল্টার করা হয়েছে, এরিয়াসগুলো বদলানো হয়েছে, বাউন্ডারিজগুলো এক্সিস্টিং স্টেটসের আন্ডার আর্টিকেল 3, তখন আর নট টু বি কনসিডার্ড অ্যাজ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368। তো এগুলোকে যখন চেঞ্জ করা হবে, রিপিল করা হবে, তো এগুলোকে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট হিসাবে কনস্টিটিউশনে কনসিডার করতে হবে না। আন্ডার যেগুলো যখনই কোনো চেঞ্জ করা হয় কোনো আর্টিকেলের মধ্যে, ওগুলোকে আমরা অ্যামেন্ডমেন্ট হিসাবে ধরি, কিন্তু আর্টিকেল 4ই বলে দিয়েছে যে আর্টিকেল 2 দিয়ে যেগুলো লস বানানো হবে বা আর্টিকেল 3 দিয়ে যেগুলো লস বানানো হবে, যে কোনো স্টেটের অ্যাডমিশন, অল্টারেশন, বাউন্ডারি, চেঞ্জ অফ নেম, ওইগুলোর জন্য কোনো অ্যামেন্ডমেন্ট হিসাবে এগুলোকে ধরা হবে না। This means that such laws can be passed by a simple majority and by the ordinary legislative process. তো এটা বোঝা যাচ্ছে যে এগুলো জিনিস করার জন্য, স্টেটের এরিয়া চেঞ্জ করার জন্য, নেম চেঞ্জ করার জন্য, নতুন স্টেট এস্টাবলিশ করার জন্য উইদিন দ্য স্টেট, তো এইসবের জন্য কোনো কী হবে, সিম্পল মেজরিটি দিয়ে বা অর্ডিনারি লেজিসলেশন প্রসেস দিয়েই আমরা করতে পারব। এদের জন্য অ্যামেন্ডমেন্ট প্রসেসটা করতে হবে না। Does the power of Parliament to diminish the area of a state under Article 3 include also the power to cede Indian territories to foreign country? তো আর্টিকেল 3 মধ্যে পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়ে গেছে যে কোনো স্টেটের এরিয়াটা ওরা ছোটো করতে পারবে। তো এটা কি ইন্ডিয়ান টেরিটরির যে কোনো একটা পার্টকে অন্য কান্ট্রিকে দেওয়ার অধিকারটাও দিয়েছে?
This question came up for examination before the Supreme Court in a reference made by the President in 1960. এই কোয়েশ্চনটা কখন এসেছিল? সুপ্রিম কোর্টের কাছে এসেছিল যখন প্রেসিডেন্ট ওইটা রেফার করেছিলেন ইন 1960. The decision of the central government to cede part of a territory known as Beruberi Union, West Bengal, to Pakistan led to political agitation and controversy and thereby necessitated the presidential reference. তো তখন কী হয়েছিল, 1960 মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট জায়গা ছিল বেরুবারি ইউনিয়ন, ওই পার্টটাকে ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশকে তখন দিয়ে দিয়েছিল। এটার জন্য ভীষণ পলিটিক্যাল এগিটেশন আর কন্ট্রোভার্সি হয়েছিল, তখন গিয়ে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের দরকার পড়েছিল। তখন সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্সটা গেছিলো, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য power of Parliament to diminish the area of a state under Article 3 does not cover cession of Indian territory to a foreign country. তো যে পাওয়ারটা আর্টিকেল 3 মাঝে দেওয়া আছে, যেটা দিয়ে পার্লামেন্ট যে কোনো স্টেটের এরিয়া কমিয়ে দিতে পারে, ওইটা কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টকে এই পাওয়ার দেয়নি যে ইন্ডিয়ার যে কোনো টেরিটরিটাকে কোনো ফরেন কান্ট্রিতে দিয়ে দেবে। Hence, Indian territory can be ceded to a foreign state only by amending the constitution under 368. তো তখন থেকে এটা করা হলো যে যদিও যে কোনো একটা ইন্ডিয়া পার্টকে যদি কোনো অন্য দেশকে দেওয়া যদি লাগে, তখন এটাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে ধরতে হবে। তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি ধরা হয়, এটার প্রসেসটা পুরোপুরি আলাদা ফ্রম অর্ডিনারি লেজিসলেশন, যেখানে এই বিলটাকে বাই 2/3 মেজরিটি দিয়ে পাস করাতে হবে, প্লাস রেটিফিকেশন অফ দ্য স্টেটসও লাগে যে কোনো প্রভিশনের মধ্যে, কোনো প্রভিশনে। তো ওই প্রসেস দিয়ে এটাকে করতে হবে। Consequently, the 9th Constitutional Amendment Act 1960 was enacted to transfer the state territory to Pakistan. তো তারপরে 9th Constitutional Amendment Actটা আনা হলো 1960, তারপর গিয়ে ওই জায়গাটা টেরিটরিকে পাকিস্তানকে দেওয়া হলো। On the other hand, the Supreme Court in 1969 ruled that settlement of a boundary dispute between India and another country does not require a constitutional amendment. আবার সুপ্রিম কোর্ট 1969-এ রায় দিল যে যদি কোনো বাউন্ডারি ডিসপিউট চলছে ইন্ডিয়ার অন্য কান্ট্রির মধ্যে, তো ওইটার জন্য কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসেস লাগবে না। It can be done by executive action as it does not involve cession of Indian territory to a foreign country. তো এই কাজটা এক্সিকিউটিভ দ্বারাই করা যাবে। কেন? এটার মাঝে কোনো ইন্ডিয়ার কোনো পার্টটাকে আমরা অন্য কান্ট্রিকে, ফরেন কান্ট্রিকে দিচ্ছি না, এখানে জাস্ট বাউন্ডারি ডিসপিউটগুলো দেখা হচ্ছে। তো এটাই ছিল পার্লামেন্টস পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেটস, যেটা আর্টিকেল 3 মধ্যে দেওয়া আছে। এটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যে কোনো স্টেটসের name, boundary area diminish by increase, boundary change, establishment of new states within the states. তো এসবের জন্য কনসার্ন স্টেটের কোনো রায় নেওয়াটা এটা মানে বাউন্ডিং না, হ্যাঁ নিতে পারবে, কিন্তু যে এটা পার্লামেন্ট ওইটা নিজের থেকে নিজে রায়টা দিতে পারবে। তো পার্লামেন্ট has all supreme power to either create a new states or within the states or alter the boundaries or name of the state without the consent of that particular state. আর আর্টিকেল 4 যেটা ওইটার মধ্যে দেওয়া হয়েছে যে আর্টিকেল 2 আর আর্টিকেল 3 মধ্যে যেগুলো লস বানানো হবে ওইগুলোকে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে যেন কনসিডার করা যায় না, আর এগুলো সিম্পল মেজরিটি দিয়ে অর্ডিনারি লেজিসলেশন প্রসেস দিয়েই পাস করানো যাবে। তো সব পাওয়ার পার্লামেন্টের কাছে বাই অর্ডিনারি লেজিসলেশন দিয়েই করা যাবে। কিন্তু আবার একটা কেস যেটা হয়েছিল বেরুবারি ইউনিয়ন কেস 1960, ভীষণ ইম্পর্টেন্ট কেস সুপ্রিম কোর্টের। তখন ডিসিশন দিয়েছিল যে ইন্ডিয়ার যদি কোনো টেরিটরিকে অন্য ফরেন কান্ট্রিকে যদি দেওয়া হয়, তখন এটাকে আবার অ্যামেন্ডমেন্ট প্রসেসে কনসিডার করতে হবে। আর তার জন্য এটা 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা বানানো হয়েছিল ইন 1960, তারপরে গিয়ে ওই বেরু পার্টটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। আবার 1969-এ
আরেকটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট যে যদি কোনো দেশের মধ্যে অন্য দেশের সঙ্গে বাউন্ডারি ডিসপিউট হয় তখন এটাকে এক্সিকিউটিভ অ্যাকশন দিয়েই করা যাবে, কেন এখানে ইন্ডিয়ান টেরিটরিটাকে ফরেন কান্ট্রিতে দেওয়া হচ্ছে না। নেক্সট হলো ইভলিউশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তো কীভাবে আমাদের দেশের স্টেটসগুলো ইভলভ হলো, তৈরি হলো, আর ইউনিয়ন টেরিটরিজগুলো বানানো হলো। ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস। সো আমরা জানি আমাদের দেশের স্বাধীনতার আগে অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল, তো ওইগুলোকে কীভাবে একসঙ্গে করা হলো, ইন্টিগ্রেট করা হলো। At the time of independence, India comprised two categories of political units. তো ইন্ডিপেন্ডেন্সের সময় দুই ধরনের পলিটিক্যাল ইউনিট ছিল আমাদের কান্ট্রিতে, নেমলি দ্য ব্রিটিশ প্রভিন্স আন্ডার দ্য ডাইরেক্ট রুল অফ ব্রিটিশ গভর্নমেন্ট, তো ব্রিটিশ প্রভিন্সেস যেগুলো ডাইরেক্টলি ব্রিটিশ গভর্নমেন্টই রুল করতো, অ্যান্ড দ্য প্রিন্সলি স্টেটস আন্ডার দ্য রুল অফ নেটিভ প্রিন্সেস বাট সাবজেক্ট টু প্যারামাউন্টেসি অফ দ্য ব্রিটিশ ক্রাউন। তো একটা ইউনিট ছিল প্রিন্সলি স্টেট, যেগুলো নেটিভ যারা প্রিন্সেস ছিল ওরাই রুল করতো, কিন্তু ওদেরকে প্যারামাউন্টেসি কার কাছে ছিল, ব্রিটিশ ক্রাউনের কাছে। ওরা রেসপন্সিবল ছিলেন ব্রিটিশ ক্রাউনের আন্ডারেই ওরা নিজের স্টেটগুলো রুল করতো। The Indian Independence Act 1947 created two independent states and separate dominions of India and Pakistan. তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 দিয়ে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেট ডমিনিয়ন্স ইন্ডিয়া আর পাকিস্তান তৈরি হলো, অ্যান্ড গেভ 3 অপশনস টু দ্য প্রিন্সলি স্টেট। তখন প্রিন্সলি স্টেট যেগুলোকে ছিল ওদেরকে 3টা অপশন দেওয়া হলো, জয়নিং ইন্ডিয়া, জয়নিং পাকিস্তান, or remaining independent. Either they can join India or join Pakistan, or they can remain independent. Of the 552 princely states, তো তখন কতগুলো প্রিন্সলি স্টেট ছিল আমাদের দেশে, 552 states situated within the geographical boundaries of India. 549 joined India. 549 ইন্ডিয়াকে জয়েন করে নিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান ডমিনিয়ন হিসাবে, and the remaining 3 Hyderabad, Junagadh and Kashmir refused to join India. তো 3টা প্রিন্সলি স্টেট হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর ওরা রিফিউজ করেছিল। However, in course of time they were integrated with India. ওদেরকেও ইন্টিগ্রেট করা হয়েছিল। হায়দ্রাবাদ বাই মিনস অফ পুলিশ অ্যাকশন, ইন্ডিয়ান পুলিশ ওইখানে গিয়ে ক্যাপচার করেছিল হায়দ্রাবাদটাকে, আর জুনাগড় বাই মিনস অফ রেফারেন্ডাম। তো রেফারেন্ডাম প্রসেস ওদের মতামত দিয়ে জুনাগড় এখানে মানুষের রায় নিয়ে জুনাগড়টাকে আমাদের ইন্ডিয়াতে ইনক্লুড করা হয়েছিল, অ্যান্ড কাশ্মীর বাই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন, আর কাশ্মীরটাকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন প্রসেস দিয়ে আমাদের ইন্ডিয়াতে ইন্টিগ্রেট করা হয়েছিল। তো কী হয়েছিল, in 1950 the constitution contained a four-fold classification of the states in the Indian Union. তো 1950 যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়ে গেছিলো তখন এখানে স্টেটসের 4টা ভাগে ভাগ করা হয়েছিল, একটা পার্ট এ, পার্ট বি, পার্ট সি অ্যান্ড পার্ট ডি স্টেট। ইন অল দে আর নাম্বার 29, তো টোটাল তখন 29 নাম্বারটা স্টেট ছিল। পার্ট এ কম্প্রাইজড 9 erstwhile গভর্নর প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া। তো পার্ট এর মধ্যে 9টা গভর্নর প্রভিন্সেস যেগুলো আগে ব্রিটিশ ইন্ডিয়া ছিল ওদেরকে রাখা হয়েছিল। পার্ট বি কনসিস্ট অফ 9 erstwhile প্রিন্সলি স্টেটস উইথ লেজিসলেচার। 9টা প্রিন্সলি স্টেট যেটা ছিল, যাদের কাছে লেজিসলেচার ছিল, ওদেরকে রাখা হয়েছিল। পার্ট সি কনসিস্ট অফ erstwhile চিফ কমিশনার্স প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড সাম অফ দ্য erstwhile প্রিন্সলি স্টেটস। তো সি ক্যাটাগরির মধ্যে কারা কারা ছিল, যেগুলো চিফ কমিশনার প্রভিন্স ছিল আন্ডার ব্রিটিশ ইন্ডিয়া, আর কতগুলো প্রিন্সলি স্টেটস। দিস পার্ট সি ইন অল 10 in number হয় সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেড। তো যেগুলো পার্ট সিতে ছিল ওরা অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে ছিল, ওরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে চালানো হতো। দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আর কেপ্ট এজ সলিটারি পার্ট ডি স্টেট, আর আন্দামান অ্যান্ড নিকোবরকে আলাদা করে একটা পার্ট ডিতে রাখা হয়েছিল। এখন দেখি কমিশনসের ব্যাপারে। ধার কমিশন অ্যান্ড জেবিপি কমিটি, ওরা কী কমিশন ছিল আর কী কাজ করেছিল ইত্যাদি। দ্য ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস উইথ দ্য রেস্ট অফ ইন্ডিয়া হ্যাজ পিওরলি অ্যান অ্যাডপ অ্যারেঞ্জমেন্ট। তো যেটা ইন্টিগ্রেশন হয়েছিল প্রিন্সলি স্টেটস আর পুরো রেস্ট অফ দ্য ইন্ডিয়ার সঙ্গে, এটা একটা অ্যাডপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। দেয়ার হ্যাজ বিন এ ডিমান্ড ফ্রম ডিফারেন্ট রিজনস, particularly South India, for reorganization of states on linguistic basis. যখন এই যে প্রিন্সলি স্টেটসগুলোকে কম্বাইন করা হয়েছিল, তো ওটা একটা অ্যাডক অ্যারেঞ্জমেন্টে ছিল।
কোনো পারমানেন্সি ছিল না। তখন এখানে একটা ডিমান্ড ছিল সব অনেক রিজনস থেকে, যে পার্টিকুলার কোন জায়গা থেকে, সাউথ ইন্ডিয়া থেকে, রিঅর্গানাইজেশন অফ স্টেটস। ওরা চাইছিল যে স্টেটসগুলোকে আবার রিঅর্গানাইজ করার জন্য কিসের উপরে, লিঙ্গুইস্টিক বেসিস। কেন আমাদের দেশের অনেক প্রান্তে অনেক অনেক ভাষা হয়, তো ভাষার যে কনভিনিয়েন্সটা থাকার জন্য ওরা লিঙ্গুইস্টিক বেসিসে সাউথ ইন্ডিয়ার মধ্যে স্টেটসগুলোকে রিঅর্গানাইজ করার ডিমান্ড করছিল। Accordingly, in June 1948, the Government of India appointed the Linguistic Provinces Commission under the chairmanship of S.K. Dhar to examine the feasibility of this. তো এইভাবে 1948-এর মাঝে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করলো, একটা লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিশন একটা গঠন করলো, কার আন্ডারে, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ S.K. ধর। তার জন্য এই কমিশনটার নাম হলো ধর কমিশন। টু এক্সামিন দ্য ফিজিবিলিটি অফ দিস, তো মানে এক্সামিন করার জন্য যে এটা কি মানে ঠিক ল্যাঙ্গুয়েজ এরকম বেস করে স্টেটগুলো কি আবার রিঅর্গানাইজ করা যাবে কিনা। দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট ইন December 1948 and recommended the reorganization of states on the basis of administrative convenience rather than linguistic factor. তো কমিশনটা কী করলো, সবগুলা জিনিস দেখলো, দেখার পরে ওরা রিকমেন্ডেশন দিল যে না, স্টেটসগুলোকে এরকম ভাষার উপরে ডিভাইড করাটা উচিত হবে না, তার থেকে অ্যাডমিনিস্ট্রেশনের কনভিনিয়েন্স যেভাবে হয় ওইভাবে ডিভাইড করাটা বেটার হবে। This created much resentment and led to appointment of another linguistic provinces committee by the Congress in December 1948 itself to examine the whole question afresh. তো যখন ওরা এটা না করে দিল যে না, ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক ফ্যাক্টরে স্টেটগুলোকে আবার গঠন করা হবে না, তখন ওইটার এগেনস্টে অনেক প্রটেস্ট হলো, অনেক রিসেন্টমেন্ট দেখা দিল পাবলিকের মধ্যে। তো তার জন্য না পারে আবার ওরা একটা লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিটি আবার কংগ্রেস বসালো ইন 1948 আবার জিনিসগুলোকে ভালো করে দেখার জন্য। ইট কনসিস্টেড অফ জওহরলাল নেহেরু, বল্লভভাই পটেল অ্যান্ড পার্থিভি সীতারামাইয়া and hence was popularly known as JVP committee. তো এই কমিটির মেম্বার কে ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন, বল্লভভাই পটেল ছিলেন, আর পার্থিভি সীতারামাইয়া ছিলেন। তো তিনজন ছিলেন মেইন মেম্বার, তো ওদের নামের উপরে জেভিপি কমিটিটা হলো। It submitted its reports in April 1949 and formally rejected language as the basis for reorganization of states. তো আবার ওদের রিপোর্টটা তৈরি হলো ইন 1949 আর ওরাও রিজেক্ট করে দিল যে ল্যাঙ্গুয়েজ could not be the basis for reorganization of the states. However, in October 1953, the Government of India was forced to create the first linguistic state known as Andhra state by separating the Telugu-speaking areas from the Madras state. কিন্তু এতগুলো কমিটির ইম্পোর্ট পরেও ইন 1953 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাউন্ড হয়ে গেল প্রথম স্টেট ক্রিয়েট করার জন্য অন লিঙ্গুইস্টিক বেসিস। কোনটা স্টেট ছিল? আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশটাকে গঠন করা ছিল অন ল্যাঙ্গুয়েজ বেসিস। কীভাবে? তেলুগু মানুষকে আন্ধ্রপ্রদেশে রেখে ওদেরকে যারা তামিল মানুষ ছিল ওদের এরিয়াটাকে ডিভাইড করে মাদ্রাস স্টেট করা হয়। This followed a prolonged popular agitation and death of Poti Siramalu, a Congress person of standing, after a 56 hunger strike for the cause. তো এটা কিভাবে হলো? এখানে অনেক বেশি এগিটেশনে হয়েছিল। একজন পলিটিক্যাল লিডার পটি সিরামালু কংগ্রেসের, উনি মারাও গেছিলেন আফটার 56 ডে অফ হাঙ্গার স্ট্রাইক। এই কারণের জন্য মানে ওদের লিঙ্গুইস্টিক হিসাবে বেসিস করে স্টেট গঠন করার জন্য। তো 1853 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে বাধ্য হলো। আচ্ছা, তারপর হলো ফজল আলী কমিশন। একটা কমিশন ছিল ফজল আলী কমিশন। এটা কেন বানানো হয়েছিল? দ্য ক্রিয়েশন অফ আন্ধ্রা স্টেট ইন্টেন্সিফাইড দ্য ডিমান্ড ফ্রম আদার রিজনস ফর ক্রিয়েশন অফ স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিস। তো যখন এই আন্ধ্রপ্রদেশটা ক্রিয়েট করা হলো লিঙ্গুইস্টিক বেসিসে, তখন অন্য রিজনস থেকে পার্ট অফ ইন্ডিয়া ওইখান থেকে ডিমান্ড আসলো যে ওইখানেও ল্যাঙ্গুয়েজ বেসড স্টেটসগুলোকে আবার রিঅর্গানাইজ করা যায়। This forced the Government of India to appoint in December 1953 a 3-member state reorganization commission under the chairmanship of Fazal Ali to re-examine the whole question. তো যখন এই ডিমান্ডটা আসলো তখন আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটা কমিশন বসানো লাগলো, কার আন্ডারে? ফজল আলী। তো এই পুরো এই জিনিসটাকে দেখার জন্য। Its two other members were K.M. Panikar and H.N. Khunjru. তো আরও দুইজন মেম্বার ছিলেন, K.M. Panikar আর H.N. Khunjru.
It submitted its report in September 1955 and broadly accepted language as the basis of reorganization of state. তো এই যে ফজল আলী কমিশন ওরা রিপোর্টের মধ্যে এই ডিমান্ডটাকে কনসিডার করলো আর করলো যে এখন থেকে যেগুলো স্টেটস ক্রিয়েট হবে ওরা ওইগুলো কি অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজেস বা লিঙ্গুইস্টিক ফ্যাক্টরটাকে কনসিডার করে মানে নতুন স্টেটসের রিঅর্গানাইজেশন করানো যাবে অন দ্য বেসিস অফ। বাট ইট রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। কিন্তু এটা একটা জিনিস রিজেক্ট করেছিল যে একটা স্টেটের মধ্যে যে একটা ল্যাঙ্গুয়েজ হবে এই কনসেপ্টটা হবে না। Its view was that unity of India should be regarded as the primary consideration in any redrawing of the country's political units. তো এই কমিটির এটা ভিউ ছিল যে আমাদের ইন্ডিয়ার যে ইউনিটি ওইটা যেন ভাঙে না, ওইটা আমাদের প্রাইমারি কনসার্ন থাকতে লাগবে। যদিও আমরা দেশের পলিটিক্যাল ইউনিটসগুলোকে আবার রিড্র করতে চাচ্ছি, কিন্তু ইউনিটিটা যেন থাকে। It identified 4 major factors that can be taken into account in any scheme of reorganization of states. তো ওরা 4টা ফ্যাক্টর আইডেন্টিফাই করে দিল যেটাকে আমরা কনসিডার করব যখনই আমরা রিঅর্গানাইজেশন অফ স্টেটস করতে যাব। প্রিজার্ভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। তো এইভাবে আমরা স্টেটসগুলোকে রিঅর্গানাইজ করা হবে যেটাতে আমাদের দেশের ইউনিটিটা বজায় থাকে আর এটাকে যেন আরও শক্ত করে তুলে, আর কান্ট্রির সিকিউরিটিটাও যেন ঠিক থাকে। আর নেক্সট ফ্যাক্টর কি লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজেনিটি। তো যে স্টেটটা বানানো হবে এখানে লিঙ্গুইস্টিক আর কালচারাল যেন হোমোজেনিটিটা থাকে, মানে সেমনেস থাকে। ফাইন্যান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন, এগুলো ফ্যাক্টরও দেখতে হবে। ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক আর অ্যাডমিনিস্ট্রেশন কনভিনিয়েন্স যেন হয়। প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইন ইচ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেশন অ্যাজ এ হোল। আর কীভাবে মানুষের ওয়েলফেয়ার করা হয় সবগুলো স্টেটে আর অ্যাজ এ হোল নেশনেরও প্রমোশন বা ওয়েলফেয়ার করা হয়। The Commission suggested the abolition of the fourfold classification of 16 states and 3 centrally administered territories. তো কমিশন অ্যাবলিশ করে দিল যেটা আগে ফোরফোল্ড ক্লাসিফিকেশন যেটা ছিল আমাদের 1950-তে, এটাকে অ্যাবলিশ করার কথা বলল। The Government of India accepted this recommendation with certain minor modification. The Government of India এই কমিশন যেগুলো রিকমেন্ডেশন দিয়েছিল সবগুলোই মেনে নিল। By the State Reorganization Act 1956, তো স্টেটগুলোকে আবার রিঅর্গানাইজ করার জন্য একটা অ্যাক্ট হলো কবে 1956, and the 7th Constitutional Amendment Act, আর একটা 7th Constitutional Amendment Act আনা হলো 1956. The distinction between Part A, Part B of states was done away with and Part C were abolished. তো যেগুলো ডিস্টিংশন ছিল পার্ট এ আর পার্ট বির ওইগুলোকে অ্যাবলিশ করা হলো আর পার্ট সিটাকে পুরোটাই ফিরিয়ে দেওয়া হলো। Some of them were merged with adjacent states and some others were designated as union territories. তো কিছুগুলো স্টেটগুলোকে অন্য স্টেটের মাঝে মার্জ করে দেওয়া হয়েগুলো আর কতগুলোকে ইউনিয়ন টেরিটরিজ হিসাবে ডেজিগনেট করা হলো। As a result, 14 states and 6 union territories were created on November 1, 1956. তো November 1, 1956-এ কতগুলো স্টেট হয়ে গেল আমাদের কান্ট্রিতে? 14টা স্টেট ছিল আর 6টা ইউনিয়ন টেরিটরিজ গঠন হলো।